এখন তোমায় দেখে রানীও চিনতে পারবে না। ভালো। চলো ড্রাইভার, তুমি কিন্তু সব জানো, তোমায় বিশ্বাস করি বলে সাথে রেখেছি। ম্যাডাম, আমিও চাই নীল স্যারের খুনির শাস্তি হোক, আর আপনারা নির্ভয়ে থাকতে পারেন। আমার জীবন গেলেও কাউকে বলবো না। হুম। শ্রাবণী আর শাকিল গাড়ি থেকে নেমে গেটের সামনে গেল। গেটের সামনে অনেকগুলো দারোয়ান, আর যন্ত্রপাতির অভাব নেই। কার্ড ছাড়া বাসার ভিতরে কেউ যেতে পারে না। যেহেতু শ্রাবণী নীলের অ্যাসিস্ট্যান্ট ছিল, তাই তার কাছে কার্ডও ছিল। কার্ড দেখাতেই তারা পথ ছাড়লো। শ্রাবণী আর শাকিল সামনে এগোতে লাগলো। শাকিল বাড়ির চারপাশে চোখ দিল। চারপাশে গুলি হাতে নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, বিভিন্ন ফুলের গাছে ভরপুর। গেট থেকে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটলেই বাসার গেট পাওয়া যায়। শ্রাবণী আর শাকিল চলে এলো। কলিং বেল বাজাতে একজন যুবক এসে দরজা খুলে দিল। শ্রাবণীকে চিনতে পারতেই যুবকটা ভেতরে আসতে বলল। শাকিলকে অবস্থায় কেউ চিনতে পারলো না। শাকিল দরজা দিয়ে ঢুকলো। বাইরে থেকে বাড়িটা যত সুন্দর লাগে, ভেতরে তার থেকে বেশি সুন্দর। শাকিল তো চোখ ফেরাতেই পারে না। দামি দামি জিনিসপাতি, সব খেলনা, ফুলের টব, আরও কত কি। শ্রাবণী শাকিলকে নিয়ে নীলের স্ত্রীর কাছে গেল। নীলের স্ত্রীর নাম ছিল জান্নাত। শ্রাবণী তাকে আপু বলে ডাকতো। তো জান্নাত তার ছেলেকে নিয়ে মন মরা হয়ে বসেছিলেন, আর দেয়ালে ঝুলছিল নীলের ফটো। শাকিল আশেপাশে দেখতে দেখতে হঠাৎ ওই ফটোটায় চোখ পড়ে। চোখ পড়তেই শাকিল একটু চমকে উঠল। এখন একটুখানি বিশ্বাস হলো শ্রাবণীকে। ও আপু, কেমন শ্রাবণী, আছো? তুই? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো। এটা কে? আমার বন্ধু, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। ভালো, তা চাকরি কি পেলি? কেন? তোর ভাইয়া তো আর নেই, তা তুই কি করবি? ওসব কথা বাদ দাও। আন্টি কই? রুমে দেখ। আচ্ছা শাকিল, আসো। শ্রাবণী শাকিলকে সাথে করে নিয়ে পাশের রুমে চলে গেল। পাশের রুমে এসে দেখে নীলের মা নীলের ফটো নিয়ে কান্না করছিল। শ্রাবণী তাদের সাথেও কথা বলল। এসব দেখে শাকিল পুরো অবাক। শ্রাবণী যা যা বলেছে সব ঠিক। শাকিলের কাছে শ্রাবণীর সব কথা সত্যি বলে মনে হলো। তারপর বিদায় নিয়ে আবার গাড়িতে এসে বসলো। এবার এগুলো খুলো। হুম কি মিস্টার, এবার বিশ্বাস হলো তো? কিন্তু একটা কথা, বলে ফেলো। ওরা অনেক লেখাপড়া জানা মানুষ, আর আমি একদম মূর্খ ছেলে, লেখাপড়ার কিচ্ছু জানি না। সব আমি তোমায় শেখাবো। ড্রাইভার চলো। তার মানে তুই আমার শিক্ষক? সম্মান দিয়ে কথা বলো। ও মা, তাই নাকি? কিন্তু আমি এই তুমি বলতে পারবো না। এসব ভদ্র তদ্র কথা আমার দ্বারাই হবে না, ছোট থেকে তুই বলে আসছি। আচ্ছা, তোমার যা ইচ্ছে তাই বলো। শাকিল আর শ্রাবণী মজা করতে করতে বাসায় এলো। দিন পেরিয়ে সন্ধ্যা বেয়ে আসলো। মাগরিবের আজান দিতেই শ্রাবণী নামাজ পড়ল। তারপর শাকিল নিয়ে পড়তে বসলো। ড্রাইভারকে যে একটা বই আনিয়েছে, সেটাতেই শাকিলকে পড়াতে শুরু করলো। শাকিলকে নিয়ে টেবিলে বসতে চাইলো, কিন্তু শাকিল বসবে না, কারণ ছোট থেকে সে মাটিতে বসে। আজ হঠাৎ করে কি করে চেয়ার টেবিলে বসবে? শাকিলের কথা অনুযায়ী শ্রাবণীও নিচে বসলো। শাকিল, তুমি কি কি পারো? আমি কিচ্ছু পারি না, শুধু 1-2 পারি। শ্রাবণী এবার শাকিলকে 1-2 বলতে বলল। শাকিল উলট পালট করে 1-2 বলল। এটা শুনে শ্রাবণী হাসতে লাগলো। এত বড় গর্ধব 1-2 পারে না। শাকিল এই কথা শুনে শ্রাবণীর দিকে করুণার দৃষ্টিতে চেয়ে রইল। শ্রাবণী এটা দেখে অনেক মায়া হলো। কেন জানি শ্রাবণীর বুকের ভেতর ধরফর শুরু করলো। সরি, আর বলবো না। তবুও এভাবে তাকিও না। আমি শুনেছি মাস্টারের পড়া পারার জন্য নাকি কত অপমান করে, আর তুই থুক্কু, তুমি তো এইটুকু করলা। আমার দ্বারাই এই তুমি হবে না রে। আচ্ছা, তোকে তুমি বলতে হবে না, আমিও তোকে তুই করেই বলবো, ওকে? কিন্তু মাস্টারকে তো কি? ধ্যাত মনে আসছে না। আমি বললাম তো, আমায় অত সম্মান দিতে হবে না। আমি আর তুই বন্ধু, ওকে? আচ্ছা। নে এবার পড়। শ্রাবণী বই বের করে শাকিলের সামনে দিল। শাকিল ছোট বাচ্চার মতো এক লোক বইয়ের উপর দিল। এটা দেখে শ্রাবণীর হাসি পেলেও তা লুকিয়ে রাখলো। 10টা পর্যন্ত শাকিলকে ক খ শিখালো। শাকিল আর জেগে থাকতে পারছে না। চোখে ঘুম একদম উঠে পড়ে লেগেছে। কিছুতেই তাকিয়ে থাকতে পারে না। শোন, আমি আর তাকিয়ে থাকতে পারছি না, নিন আসছে। আচ্ছা, আজকে আর পড়তে হবে না, চল খেয়ে দিয়ে ঘুমাবি। ছুটি। চুপ, তুই কি ছোট বাচ্চা যে এভাবে ছুটি করে চিল্লাস? আর করবো না। যা। তারপর শ্রাবণী শাকিলকে নিচে নিয়ে এসে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে শাকিলকে খাবার দিল। কিন্তু শাকিল কিছুতেই উপরে বসে খাবে না। তাই শ্রাবণী আর জেদ না করে শাকিলের সাথে নিচে বসে খেতে লাগলো। খেতে লেগে শাকিলের রানীর কথা মনে হলো। অন্যদিনে রানীকে আগে খাইয়ে তারপর শাকিল খেত, কিন্তু আজ রানী শাকিলের থেকে অনেক দূরে। ওর জন্য একটু মন খারাপ হলো শাকিলের। কিরে, কি হলো? খাচ্ছিস না কেন? কিছু না। রানীর কথা মনে হচ্ছে, তাই না? ও আমার সাথে বসে খেত, একটু খাবার নিয়ে দুইজন খেতাম। জানি না রানী খাচ্ছে নাকি খাচ্ছে না।
চিন্তা করিস না, রানী ওখানে অনেক খুশি থাকবে, খাবারের কোনো চিন্তা নেই। কিন্তু ওকে কখনো চোখের আড়াল করিনি। মন খারাপ করিস না, কালকে তো আবার দেখতে পাবি। শাকিল আর কিছু বলল না, চোখের পানি মুছে নিয়ে খেতে লাগলো। শ্রাবণী শাকিলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে শাকিলকে বলল, শোন, তুই এখানে ওই রুমটাই শুয়ে পড়িস। তুই? গাধা, একবারই তুই আর আমি থাকলে অনেকে অনেক কিছু বলবে। কিন্তু আমি আর তুই তো বন্ধু, খারাপ কিছু তো করছি না। তুই বুঝবি না, চুপচাপ শুয়ে পড়, সকালে আবার পড়তে বসতে হবে। হুম। তুই যে গাধা বলা যায় না, আবার মাটিতে শুয়ে পড়বি। তো কোথায় শুভ? আয় আমার সাথে। শ্রাবণী শাকিলকে নিয়ে গিয়ে একটা রুমে ওকে খাটের উপর শুয়ে দিয়ে শ্রাবণীর বাসায় চলে গেল। শাকিল নীলের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখে সূর্য বেরিয়ে গেছে। পাশে হাত দিয়ে দেখে রানীও নাই, রকিও নাই। শাকিল খুব ভয় পেয়ে গেল। একটু পর মনে হলো সে তো আর রেলানের পাশে নেই। কিছুক্ষণ পর শ্রাবণী আসলো আর হাত মুখ ধুতে বলে সে নাস্তা রেডি করলো। তারপর দুজন নাস্তা করে আবার পড়তে বসলো। সকাল 9টা পর্যন্ত পড়লো। এরপর শাকিল রানীর কাছে যেতে চাইলো। শ্রাবণী সেই তখনকার মতো আবার শাকিলকে ওসব ড্রেস পরিয়ে দিল যাতে কেউ চিনতে না পারে। এরপর ড্রাইভার কিনে চলে গেল রানী স্কুলে। ওখানে সে দেখে রানী অন্যদের সাথে খেলতেছে। শাকিল, রানীর সামনে যেও না, ওর মন খারাপ হবে। এখন দেখো কত খুশি আছে। বোনের খুশির কথা ভেবে সামনে গেল না, গাড়ি থেকে দেখে আবার চলে এলো। এভাবে দিন কাটতে লাগলো। রাত দিন সমান করে শ্রাবণী শাকিলকে পড়ানো শেখাতে লাগলো, আর শাকিলও মন প্রাণ দিয়ে পড়তে লাগলো। 2-3 দিন পর পর রানীকে দেখতে যায় শাকিল। এদিকে শ্রাবণী আস্তে আস্তে শাকিলের প্রতি দুর্বল হতেই থাকে। হাজার নিষেধ করে শ্রাবণীর মন মানে না, বারবার শাকিলকে কাছে চায়, কিন্তু শাকিলের থেকে অনেক দূর। কারণ শাকিল নীলার দেওয়া কষ্ট আর অপমান এখনো ভুলেনি। রাত হলেই তাকে সেই কষ্ট আর অপমানগুলো এসে আঘাত করে। দিন দিন শাকিল আস্তে আস্তে একটু মডার্ন হতে লাগছে। এর পেছনে শ্রাবণীর পোড়া হাত রয়েছে। শ্রাবণী শাকিলকে সব শেখায়, খাবার থেকে জামা কাপড়, কাগজপত্র, বড় বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয়, এসব একদম নীলের স্টাইল অনুসরণ করে। শ্রাবণী নীলের অ্যাসিস্ট্যান্ট থাকায় নীলের সকল স্টাইল সে জানতো। সে কী করতো, কি না করতো, কার সাথে কেমনে কথা বলতো, সব। আর এসব কিছু শ্রাবণী শাকিলকে শেখালো, যাতে সবাই বুঝতে পারে এটাই নীল। শাকিল, তুই হাফ নীল হয়ে গেছিস, এখন নীল স্যারের জায়গায় তুই নিতে পারিস। কিন্তু শ্রাবণী কোনো সমস্যা হলে? সমস্যা হলে আমি তো পাশে আছি, আমি সব সময় তোর পাশে থাকবো, বুঝলি? এবার প্রথমে নীল স্যারের বাসায় চল। কিন্তু নীলের বউ তো আমায়। এই কথা শুনেই শ্রাবণীর মন খারাপ হয়ে গেল। শাকিলকে অন্য কারোর সাথে সে কি করে দেখবে। কি রে, কি হলো? কই কিছু না তো, চল। চল। শাকিলকে নীলের মতো করে জামা কাপড় পরিয়ে দিল আর নীলের বাসায় ফোন করে বলল নীলকে নিয়ে আসছি। নীল ফেরার কথা শুনে নীলের বাসার সবাই খুব অবাক হলো। সবাই ভাবতে লাগলো এটা কি করে সম্ভব। অপেক্ষা করা ছাড়া তাদের কিচ্ছু করার নেই, তাই সবাই অপেক্ষা করতে লাগলো। এরপর শ্রাবণী আর শাকিল নীলের বাসার উদ্দেশ্যে রওনা হলো। আর কিছুক্ষণের মধ্যে এসে হাজির হলো। এই শোন না, কি? আমার না খুব ভয় করছে। আরে ভিতুরাম, কিচ্ছু হবে না, চল না। আচ্ছা তুই যখন বলছিস। তারপর শাকিল আর শ্রাবণী গাড়ি থেকে নামলো। দাঁড়ান শাকিল দেখে অবাক হলো, অবাক হয়ে স্যালুট করলো আর গেট খুলে দিল। ওরা দুজন চলে গেল। প্রথমে ঢুকতেই নীলের মায়ের সাথে দেখা। ভেতরে আসতেই দেখলো সবাই ড্রয়িং রুমে বসে আছে। শাকিলকে দেখে একদম সেই শখ খেলো। সবাই শাকিলকে নীল মনে করলো। সবাই একসাথে প্রশ্ন ছুড়ে মারলো শাকিলের দিকে। বাবা নীল, তুই? হ্যাঁ। এই প্রথম কোনো মা শাকিলের শরীরে হাত দিল, মায়ের মমতা দিল, মিষ্টি মতো ডাক শোনালো। নীলের মায়ের স্পর্শ পেয়ে শাকিলের যেন মনে হলো শাকিল তার হারানো মাকে ফিরে পেল। আর থামতে না পেরে বলে দিল, মা। হ্যাঁ বাবা, তুই এতদিন কোথায় ছিলি? আন্টি, নীল এতদিন শহরের বাইরে ছিল। হ্যাঁ মা, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি নদীতে পড়ে যাই, আর সেখান থেকে এক জেলের বাসার সামনে চলে যাই। জেলে আমার বাসায় তুলে হাতে পায়ে তেল দিয়ে ডাক্তার ডাকে। পর আমি টানা 6 দিন অজ্ঞান হয়ে থাকি। জ্ঞান ফেরার পর জেলেরা আমায় আস্তে আস্তে সুস্থ করে তোলে। কিন্তু পুলিশ তো বলছিল তারা নাকি তোর লাশ পেয়েছে। এটা কি করে সম্ভব? জীবিত মানুষের লাশ কোথায় পাবে? ওটা হয়তো অন্য কারো। তুই ফিরে এসেছিস, এটাই আমার কাছে অনেক। নীলের মা শাকিলকে বসালো। অনেকদিন পর ছেলে ফিরেছে, আদর সোহাগে ভরে দিল। হাজার হলো সন্তান বলে কথা, কিন্তু শাকিল খেয়াল করলো নীলের স্ত্রী নীলের কাছে আসে না। দূর থেকে কেমন করুণা দৃষ্টিতে তাকিয়ে আছে। শাকিল তো পড়ল মহা বিপদে।
শাকিল এবার শ্রাবণীর দিকে তাকালো। শ্রাবণী ইশারায় ওর দিকে তাকাতে মানা করলো। নীলের মা শাকিলকে খেতে দিল। দূরে দাঁড়িয়ে আছে নীলের স্ত্রী আর এক ছোট্ট ছেলে। কিন্তু মুশকিল হলো, নীলের ছেলের নাম শোনা হয়নি শাকিলের। এবার কি হবে? এবার তো পাক্কা ধরা খাবে। শাকিল এদিক ওদিক তাকিয়ে এক জায়গায় দেখতে পেল লেখা আছে জিহাদ। শাকিলের বুঝতে আর বাকি রইল না যে নীলের ছেলের নাম জিহাদ। জিহাদ শাকিলের কাছে আসতে যাচ্ছে, কিন্তু ওর মা ধরে আছে। এটা দেখে শাকিল বলল, জিহাদ বাবু, এসো এসো। ধ্যাত, আজ ক্যাডবেরি আনতে ভুলে গিয়েছি। সরি বাবা, এই যে কান ধরলাম আর ভুলবো না। এ কথা শুনে জিহাদ একটু মুচকি হাসি দিয়ে সব বাধা পেরিয়ে চলে গেল। কিন্তু নীলের স্ত্রীর মনের মধ্যে সন্দেহ এসে বাসা বাঁধল। জান্নাত কিছুতেই সেটা পার করতে পারছে না। মনের মধ্যে কিছু একটা বাধা দিচ্ছে। নীলের মা শাকিলের জন্য খাবার এনে দিল। শাকিল পেট পুড়ে খেল। শাকিলের যেন মনে হলো ওর মায়ের হাতে রান্না খাচ্ছে। কোনোদিন তো মায়ের হাতে রান্না খায়নি, তাই জানেও না। তবে নীলের মাকে শাকিলের মনে ধরলো, নিজের মায়ের জায়গাটা দিল। অনেকক্ষণ বসে থেকে গল্প করলো। এবার জান্নাত শাকিলকে ডাকলো। শাকিল ভয়ে ভয়ে জান্নাতের কাছে আসলো। আর এদিকে শ্রাবণী বেলুনের মতো ফুলছে। এটা সে মানতেই পারছে না। শাকিল রুমে ঢুকতে জান্নাত এসে দরজা লাগিয়ে দিল। এটা দেখে তো শাকিল আরো শেষ। কি করবে বুঝে উঠতে পারলো না। তুই কি সত্যিই নীল? জান্নাতের মুখে এমন অবাক করার কথা শুনে শাকিল অবাক হলো। তাহলে কি জান্নাত সব জেনে গেছে? তাহলে তো আমার রক্ষে নেই। বয়সের সাথে সাথে এসব চিন্তা ভাবনা মাথায় ভিড় জমালো শাকিলের। কি হলো? তোর কি মনে হয়? এই, তুমি কি সব ভাষা বলছো? আগে তো এসব একদম বলতে না। না মানে আসলে জেলেদের ভাষায় তুই তোকার, ওখান থেকে আমিও শিখে গেছি। ও, আমার মনে হলো তুমি আত্মা টাত্মা নও তো। কি আমি আত্মা, তাই না? আচ্ছা আমি গেলাম, তুমি থাকো। একদম আগের মতোই রাগিয়ে আছো। জান্নাতের কথা শুনে শাকিল আবার অবাক হলো। শাকিল জানতোই না যে নীল রাগে ছিল। তুমি জানো, যেদিন পুলিশ বলেছে তুমি আর নেই, সেদিন আমি অনেক অনেক কেঁদেছি। তোমার কাছে চলে যেতেও চেয়েছিলাম। কি বলছো? হুম। জান্নাত, আমার কাজ আছে, পরে কথা হবে। তোমার কাজ আর কাজ, ধ্যাৎ। শাকিল কোনো রকম বাহানা দিয়ে সেখান থেকে চলে আসে। নীলের মাকেও কোনো না কোনো বাহানা দিয়ে শ্রাবণীকে নিয়ে চলে এলো। শাকিল শ্রাবণীর হাত ধরে টেনে এনে গাড়িতে বসলো। কি করছিস? কেউ দেখলে কি বলবে? তাতে আমার কিচ্ছু যায় আসে না। পাগল হলি নাকি? আমি এটা পারবো না। এমন করে মানুষের ইমোশনাল নিয়ে খেলতে পারবো না। আমার দ্বারা এটা হবে না। কি বলছিস এসব? হ্যাঁ ঠিকই বলছি। তুই কেন এমন একটা জঘন্য কাজ করতে চাচ্ছিস একটু বলবি? আমি শুধু এই পরিবারকে বাঁচাতে চাই। কি জন্যে? নীল স্যারের যত প্রজেক্ট, যত সম্পদ, যত টাকা সব এখন ওই রাফিক হাতাতে চাই। কিন্তু আমার জানা মতে নীলের সম্পত্তি তো তার স্ত্রী সন্তান পাবে। সব আইনের খেলা। নীল স্যার যখন অবিবাহিত ছিলেন তখন একটা প্রজেক্ট আসে, আর সেটাও ছিল অনেক বড় মাপের। তখন স্বাক্ষর করতে হয় যে নীল স্যার এই অবস্থায় মারা গেলে তার সকল জায়গা, জমি, টাকা পয়সা সব সরকারের নামে হবে। এটা ছিল রফিকের চালাকি করে তাকে স্বাক্ষর করে নেয় তাতে। আর বিয়ের পর নীল স্যার যেদিকে কোনো খেয়াল দেননি। এখন স্যার মারা যাওয়ার পর রফিক চৌধুরী সেটাকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটা তো অন্যায়। আইন তো এটাকে মানবে না। আইন শাকিল, এখানকার আইন সবার পকেটে থাকে। যা যত টাকা তার কাছে তত আইন। কিন্তু আমি কি করতে পারি? তুমি যে নীল হয়ে বাসা থেকে ঘুরে আসলে, এটা মিডিয়া জানবে, আর সাথে রফিক চৌধুরীও জানবে। এটাই হবে আমার অস্ত্র। আমার এসব কিছু ঠিক মনে হচ্ছে না। একটা পরিবারের সাথে এমন মিথ্যে অভিনয়, তাদের ইমোশনাল নিয়ে খেলা ঠিক নয়। আমি পারবো না। তুই শুধু তাদের ইমোশনাল দেখলি, তাদের জীবন যে বিপদে পড়ে আছে এটা দেখলি না। ওই রফিক এতদিন ধরে নীল স্যারের প্রতি রাগ পুষে রেখেছে। এখন কি এত সহজেই তার পরিবারকে ছেড়ে দেবে? আমরা অন্য রাস্তায় ব্যাক করব। হবে না, কোনো রাস্তা নেই। আমি সব দিকে চেষ্টা করেছি, আর তুই এখন নীল প্রমাণ হয়ে গেছিস। যখন তারা জানতে পারবে যে তাদের সাথে এমন অভিনয় করা হয়েছে, তখন তাদের কতটা কষ্ট হবে ভেবেছিস? তখন কষ্ট নয়, আমাদের প্রতি ঘৃণা হবে। তাই আমি আর তুই ওদের থেকে অনেক দূরে চলে যাব। অন্তত তারা তো সেফ থাকবে। তুই নীলের জন্য কেন এত কিছু করছিস? জীবনে প্রথম কাউকে ভাইয়া বলে ডাকতে পেরেছি। আমার কোনো ভাই ছিল না। আমি জন্ম হওয়ার পর আমার মায়ের একটা অসুখ হয়, আর ডাক্তার বলে আম্মু আর সন্তান নিতে পারবে না, নিতে চেষ্টা করলে মারা যেতে পারে। এই ভয় আর সন্তান নিইনি। ভাই বাবার খুব ইচ্ছে আমার ছোট থেকে। একটা ভাই থাকলে তাকে ভালোবাসতাম, খেলতাম, কিন্তু বড় হয়ে কারণ জানতে পারি। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কয়েকটা লোক আমায় ঘিরে ধরে। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি ভয়ে একদম কান্না শুরু করে দেই।
সেই দিক দিয়ে নীল স্যার যাচ্ছিল। আমার এই অবস্থা দেখে গাড়ি থেকে নেমে আমায় সেই লোকগুলোর হাত থেকে বাঁচায় আর বলে, বোন তোর আর কিচ্ছু হবে না, আমি আছি। সেদিন আমি খুব খুশি হই। নীল স্যার আমায় আমার বাসায় নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসেন। তারপর প্রায় আমাদের বাসায় যেত। একদিন আমি জানতে পারি স্যারেরও নাকি বোন নেই, তাই আমি ভাইয়া বলে ডাকি। নীল স্যার আমায় বোন বলে মাথায় হাত বুলিয়ে দেয়। আস্তে আস্তে ভাই বোনের সম্পর্ক বেড়ে যায়। আমাদের নিয়ে আসতে চাইছিল নীল স্যারের বাসায়, কিন্তু আমি রাজি হইনি। আমি বলি, আজ থেকে 3 বছর পর আমি তোমাদের বাসায় যাব একেবারে। ভাইয়াও রাজি হয়। এসএসসি পাশ করতে আমায় চাকরি দেয় ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি স্যার বলেই ডাকতাম। অবশ্য এটার জন্য অনেক বকাও খেয়েছি। কেন? ভাইয়া বলে ডাকতে বলতো, কিন্তু আমি অফিসে স্যার বলতাম আর বাইরে ভাইয়া। আজ 3 বছর পূর্ণ হতে চলল, কিন্তু সে ভাইয়া আর রইল না। তাই আমি তার পরিবারকে সেফ রাখতে চাই। ড্রাইভার চলো। শ্রাবণীর বলাতে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল আর গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। শাকিল ভাবনার জগতে হারিয়ে গেল। তার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, সে যা করছে এটা কি ঠিক করছে নাকি অন্যায় করছে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না শাকিল। শ্রাবণী গাড়ির সিটে হেলান দিয়ে শাকিলের চিন্তা মাখা মুখখানি দেখছে আর মনে মনে হাসছে। গাড়ি কিছু দূর যাওয়ার পর হঠাৎ ব্রেক করলো, যার ফলে শাকিল আর শ্রাবণী দুজনে খুব জোরে চমকে গেল। এত জোরে থামালে কেন? ম্যাডাম, সামনে কয়েকটা লোক হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলছো কি? নিশ্চয়ই ওরা শাকিলের জন্য এসেছে। তাই হবে হয়তো। সামনে তো আর এগোনো যাবে না। শাকিল, তুই একদম গাড়ি থেকে নামবি না। এতে আমার যা কিছু হবে হোক, তুই নামবি না। ও কিন্তু কেন? আরে যা বলছি তাই করবি। এ কথা বলে শ্রাবণী গাড়ি থেকে নেমে গ্লাস লাগিয়ে দিল। শাকিল কিছু না ভেবে নিচের দিকে মাথা করে বসে রইল। কে তোমরা, আর এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? হ্যালো ম্যাম, কি খবর? শ্রাবণী এক পা করে ওই লোকের কাছে গেল। শ্রাবণী তাকে একটু ভয় পেয়ে গেল। রাসেল কেন এখানে? রাসেল মানে রফিক চৌধুরীর চেলা, যে মাঝে মধ্যে শ্রাবণীকে নোংরা নোংরা কথা বলে বিয়ে করতে চায় ইত্যাদি। রাসেল তুই? ঠিক চিনেছিস জানেমান। আমি না বুঝতে পারি না, আমাদের মাঝে এত মিল থাকা সত্ত্বেও তুই কেন আমায় বিয়ে করতে রাজি হোস না? কারণ তুই একটা নোংরা ছেলে। আরে রাখ তোর নোংরা ছেলে। পৃথিবীতে সবাই নোংরা, তবে সেটা কেউ সবার সামনে প্রকাশ করে আর কেউ আড়ালে করে। তুই আড়াল করে দেখা দেখি। পারলে আমায় বিয়ে করবি তো? বাজে কথা বাদ দে, আগে বল পথ আটকেছিস কেন? সেটাই ভালো। শুনলাম তুই নাকি তোর নীল ভাইকে বের করছিস, আবার ওর বাসায় নাকি গেছিলি। হ্যাঁ গিয়েছিলাম তো। তোর কি সমস্যা? তোর মাথায় মনে হয় পুরোই গেছে। নীলকে তুই পাবি কোথায়? ও তো কি? ও কি? বল, ও কি? না কিছু না। বল। অনেকক্ষণ হলো শাকিল গাড়িতে একা একা বসে আছে, কিন্তু এখনো শ্রাবণীর আসার কোনো নাম কথাই নেই। মাথা তুলতেই সামনে চোখ পড়ল আর দেখলো শ্রাবণীর হাত ধরে একটা ছেলে টানাটানি করছে, আর তার পাশে বেশ কয়েকজন গুন্ডা দাঁড়িয়ে আছে। এটা দেখে শাকিল আর থাকতে পারলো না। সামনে কার দরজা খুলে শাকিল বের হলো, আর তখন শাকিলের কানে আসলো, চলো সোনা, আজ তোর সাথে বাসর করব। ছাড় আমায়, ছাড় বলছি। এই তোরা কি দেখছিস? হাত পা বেঁধে গাড়িতে ওঠা। কিন্তু কেন? আরে ভাই এত তাড়া কিসের? গাড়ি তো আমারও আছে। শাকিলের কথা শুনে শ্রাবণী সবাই কিছুটা অবাক হয়ে পেছনে তাকালো। রাসেল তো একদম শক খেলো। নীল এখানে কি করে আসলো? এটা কেমনে সম্ভব? রাসেলের মাথায় এসব প্রশ্ন জাগতে লাগলো। গাড়ি আমারও আছে, শুধু মেয়েটাকে তুলতে হবে, তাহলে আমার গাড়ি পরিপূর্ণ হবে। এই কে তুই? চিনতে পারছিস না কে এটা? তোরা আগে থেকেই বোকা। আর হ্যাঁ, বিশ্বাস না হলে ওর হাতের একটা ঘুষি দিয়ে দেখতে পারিস। এই নকল নীল, আমি জানি তুই নীল না। আচ্ছা বল তো, প্লাস্টিক সার্জারি করেছিস নাকি মুখোশ? প্লাস্টিক সার্জারি করলে তো নীলের প্রয়োজন হতো, নীল তো তোদের কাছে নাই। আচ্ছা, তুই এতটা কনফার্ম হয়ে কেন বলছিস যেটা নীল নয়? আমরা জানি এটা নীল নয়। নীল তাহলে কোনটা? আমাদের সোনা, তুমি তো ভালোই বুদ্ধিমান। সিআইডিতে চান্স পাওয়ার কথা ছিল। বাজে কথা বন্ধ কর। কিন্তু আমি এতটা বোকা নই। আজ তোকে ছাড়লাম জানু, এরপর ছাড়বো না, তোকে বিয়ে করেই ছাড়বো। একথা বলে রাসেল সহ তার চেলাপেলারা চলে গেল। তোর কোথাও লাগেনি তো? না, গাড়িতে চল। তারপর তারা দুজন গাড়িতে এসে বসলো। গাড়ি আবারও নিজ গতিতে চলতে লাগলো। ওরা কারা? ও একটা মাস্তান, রফিক চৌধুরীর বাম হাত। তা বুঝলাম, কিন্তু তোর সাথে কি সম্পর্ক? না মানে তোকে তো তুই বলেছিল। হ্যাঁ, আজ থেকে কয়েক বছর আগে থেকেও ও আমার পেছনে পড়ে আছে। আমায় নোংরা নোংরা অফার দেয়, খারাপ খারাপ কথা বলে। আমি যখন নীল ভাইয়াকে সব বললাম, তখন নীল ভাইয়া ওকে প্রচুর মারে। তারপর থেকে ও আবার আসে, কিন্তু এবার অফার নয়, সোজা বিয়ের কথা বলে। তো করে নে, কতদিন আর একা থাকবি? মার খাবি,
ওর মতো একটা মাস্তানকে আমি কখনো বিয়ে করব না। তো কাকে করবি? তোকে। হ্যাঁ? না, তোরও তো এখন বউ আছে। আচ্ছা বাদ দে, সারা জীবনে আয় বুড়ি থাকবো। আহা, এত হাসিস না, বাসায় এসে গেছি না। হুম, কি শাকিল আর শ্রাবণী হাসতে হাসতে বাসায় গেল। রাত হয়ে গেছে, তাই তারা খেতে বসলো। আমার মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না। কি সেটা? রাসেল এত জোর দিয়ে কি করে বলছে যে তুই নকল নীল? ও কেমনে জানলো? কেউ হয়তো বলে দিচ্ছে, তাই। ও একটু মাথা খাটা। তুই যে শাকিল নীল নয়, এটা আমি আর তুই ছাড়া কেউ জানে না। রাসেল কেমনে জানলো? তাই তো। ওর কথা শুনে মনে হচ্ছে ও নীলকে দেখেছে, তাই এত জোর দিয়ে বলতে পারছে। তার মানে নীল বেঁচে আছে? হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু কি করে জানবি? সেটাই বুঝতে পারছি না। এসব ভাবতে হঠাৎ শ্রাবণীর ফোন বেজে ওঠে। শ্রাবণ ফোন হাতে নিয়ে একটু সরে যায়। শাকিলের মাথায় সব কিছু যেন ঘুরতেছে, কিছুই বুঝতে পারছে না। একবার ভাবছে সে এসব করবে না, আবার ভাবছে এসবের একটা সমাধান না দিয়ে চলে যাওয়া ঠিক হবে না। শাকিল এখন দুশ্চিন্তায় পড়ে গেল, কি করবে সে? শাকিল, বল। নীল স্যারের নামে যে লাশটা আছে ওটা অ্যাক্সিডেন্টে মরা লাশ নয়, ওটা পানিতে ডুবে মরা লাশ। তবে মুখটা এমনভাবে পিষে দেওয়া হয়েছে যে মুখটা চেনা মুশকিল। খুব অবাক করার বিষয়। আমার জানা মতে নদীর পাড়ে অ্যাক্সিডেন্ট হলে তো ওখানেই পড়ে থাকবে, সেই নদীতে কি করে ডুবে মরবে? আরও একটা কথা, লাশের মুখ ছাড়া অন্য কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। অ্যাক্সিডেন্ট করছে অথচ কোথাও কাটিনি, এটা কেমন করে হতে পারে? আর নীলের গাড়ি তো বেঁকে বুকে একদম শেষ হয়েছিল, তাই না? ওই গাড়ি ঠিক করার মতো কোনো উপায় ছিল না। গাড়ি এতটা আঘাত পেল, অথচ যে গাড়ি চালাচ্ছিল তার একটা আঁচড়ও লাগলো না। সেটাই তো ভাবছি। কিন্তু এসব তোকে কে বলল? নীল ভাইয়ার লাশ দেখে আমার সন্দেহ হয়েছিল, তাই আমি মর্গ থেকে লাশটা সরিয়ে আমি অন্য একটা ল্যাবে রাখি। ভালো করছিস, এখন শুধু মুখটা চেনা গেলেই হতো। মুখটা খুব বাজেভাবে পিষে দেওয়া হয়েছে। যে এসব করছে সে খুব ভালো করে জানতো যে মুখটা ভালো রাখলে ধরা পড়ার সম্ভাবনা আছে, তাই। এসব ওই রফিক চৌধুরী করেনি তো? নীল যদি বেঁচে থাকে তাহলে আমাদের হাতে সময় খুব কম। হুম। একটাই রাস্তা আছে, আর সেটা হলো রাসেল। রাসেল এমনিতেই তোর প্রতি দুর্বল, আর এটাই আমাদের প্রধান অস্ত্র। কি বলছিস? তুই ওকে কোথায় ফাঁকা জায়গায় ডাক কথা বলার জন্য। কিন্তু ও আসবে তো? সেটা তোর ডাকার উপর নির্ভর করবে। আচ্ছা, চেষ্টা করব। একবার যখন এই পথে পা দিয়েই ফেলেছি তখন এর শিকড় পর্যন্ত টেনে তুলব। তারপর শ্রাবণী রাসেলের নাম্বার জোগাড় করে ওর কাছে ফোন করে আর মধুসূরে রাসেলকে ফাঁদে ফেলার চেষ্টা করে। রাসেল ফাঁদে পড়েও যায়। শ্রাবণীর কথায় রাসেল রাজি হয়। শ্রাবণী রাসেলকে একটা ফাঁকা বাসায় দিয়ে সেখানে আসতে বলে। রাত ঠিক 10টার সময় রাসেল চলে আসে। শ্রাবণীকে রাসেলের কাছে পাঠিয়ে শাকিল আড়ালে লুকিয়ে থাকে। শাকিলের কথা অনুযায়ী শ্রাবণী রাসেলকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু বেশি পরিমাণ করাতে পারে না শ্রাবণী। উপায় না পেয়ে শাকিল সরাসরি যে রাসেলকে ধরে 2-4 ঘুষি। তাড়াহুড়ো করে শ্রাবণী রসা দিয়ে রাসেলের হাত পা বেঁধে ফেলে। রাসেল, বাঁচতে চাইলে আমি যা যা বলবো তার সঠিক উত্তর দিবি। এই, তুই কি ভেবেছিস নীলের চেয়ার তৈরি করে ওর সব সম্পত্তি হাসিল করবি? এটা কখনোই হবে না। নীলের সব সম্পত্তি আমার হাসিল করব। ওর পরিবারকে মাটির সাথে মিশিয়ে দেব, ওর বউয়ের পতিতা নামে পরিচিত পাবে। এটা বলেই রাসেল ভিলেনই হাসি দেয়। শাকিল এটা দেখেই মারে এক থাপ্পড়। বল, নীল কোথায়? নীল তোর মারা গেছে, ওর লাশ মর্গে আছে। ওই গল্প বাদ দে, ওটা নীলের লাশ নয়। আর আমার জানা মতে নীল বেঁচে আছে। বল, নীল কোথায়? নীলকে আমরা মেরে ফেলেছি। না 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 না, ও অ্যাক্সিডেন্টে মারা গেছে। না না, ওকে কেউ মেরে ফেলেছে। রাসেল একবার এক এক কথা বলছে আর ভিলেনের মতো হেসেই যাচ্ছে। এটা দেখে শাকিলের খুব রাগ হলো। নাক বরাবর দিল এক ঘুষি। রাসেল ব্যথায় কাতরাচ্ছে, তবুও সত্যি কথা বের করছে না। শাকিল, এ তো সত্যি কথা বলছেই না। এখন কি করবি? কি আর করব, আমাদের সত্যিটা যখন জেনেই ফেলেছে তখন একে বাঁচাতে দেওয়া যাবে না, একে উপরে পাঠাতে হবে। আমায় মারলে তোরা সত্যি কোনোদিন জানতে পারবি না। এই কথা শুনে শ্রাবণী পাশ থেকে টেস্টার মারতুল নিয়ে এসে রাসেলের হাত বরাবর ঢুকিয়ে দিল, পুরো হিন্দি সিনেমার মতো। শাকিল এটা দেখে তো খুব অবাক হলো। আর শ্রাবণী জোরে ঠেসে ধরে বলল, এবার বলবি নাকি মরবি? না, বলবো না। তাহলে এবার মর। শ্রাবণী আরো জোরে শ্বাস দিল, তবু কিছুতেই রাসেল সত্যি কথা বলে না। এবার শাকিল আর শ্রাবণী একটা ঘরে রাসেলের হাত পা বেঁধে ফেলে চলে আসে। সেখান থেকে সে রুমে ঢুকতেই শ্রাবণীর ফোনে কল আসে। শ্রাবণী কথা বলে জানতে পারে সেই প্রজেক্টে কাজ শুরু করতে হবে। কে ছিল? শাকিল, এখন তোর আসল পরীক্ষা শুরু। তোকে ঠিক যেভাবে যেভাবে শিখিয়েছি তুই সেভাবে কাজ করবি। মনে রাখবি, ক্রেদিক ওদিক হলেই কিন্তু ধরা খাবি, তখন কেসটা অন্যদিকে ঘুরে যাবে। আচ্ছা। অফিস থেকে ফোন,
সে প্রজেক্ট আবার চালু করতে হবে, ঠিক নীল ভাইয়ার প্ল্যান অনুযায়ী। সব মনে আছে? নীলের স্বাক্ষরও কিন্তু আমি শিখিয়েছি তোকে। হুম, মনে আছে। এরপর তারা অফিসে চলে গেল। ঠিক নীলের মতো করে শাকিল এন্ট্রি নিল। সবার চোখে সন্দেহের জাল দেখাচ্ছিল, কিন্তু শাকিলকে নীলের মতো অফিসে ঢুকতে দেখে কেউ কেউ বিশ্বাস করতে বাধ্য হলো। ম্যানেজার এসে একটা স্বাক্ষর করতে বলল। শাকিল কলম বের করে স্বাক্ষর করে দিল, তারপর বাদ বাকি কাজ করে বাসায় চলে এলো। এভাবে দিন যায়। শাকিল আর শ্রাবণী কঠোর পরিশ্রম করে নীলকে খুঁজে বের করতে, কিন্তু কোনো সূত্র হাতে পায় না। এদিকে রাসেলও মুখ খুলে না। অনেক মারধর করার পর শুধু এটুকু জানতে পারলো যে নীল এখনো বেঁচে আছে, কিন্তু কোথায় আছে এটা বলে না। তারা পড়লো এক মহাবিপদে। রফিক চৌধুরী জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে শাকিলকে নকল নীল প্রমাণ করতে। শাকিল আর শ্রাবণী বেশি দিন রফিকের সাথে এমন যুদ্ধ করে টিকতে পারবে না। তার আগে যে করে হোক নীলকে খুঁজে বের করতে হবে। দিনরাত সমান করে খুঁজে নীলের ফোন ট্যাগ করে, লোকেশন ট্যাগ করে, কিন্তু কোনোটাই কাজে আসে না। অনেকক্ষণ চেষ্টা চালায়, কিন্তু কোনো প্রমাণ পায় না। ক্লান্ত হয়ে পড়ে শাকিল। শ্রাবণী নীলের বাসায় যাবার জন্য বলে। শাকিল শ্রাবণীকেও সাথে করে নিতে চায়। এরপর সোজা নীলের বাসায় যায়। নীলের স্ত্রীর সাথে শাকিল বেশ ফ্রি হয়ে যায়, কিন্তু নীলের বউ জান্নাত তার স্বামী ভেবে সম্মান, আদর, ভালোবাসা সব দিতে লাগে। আজ 3 দিন হলো শাকিল নীলের বাসায় যেয়ে ওদের সাথে দেখা করে আবার চলে আসে। নীলের মাও কোনো রকম সন্দেহ করে না, নীলের বউ তো নই। 3 দিন পর যখন শাকিল নীলের বাসায় আসলো, তখন জান্নাত জেদ করলো আজকে ওর সাথে বাসায় থাকতে হবে। কিন্তু এটা তো নীল নয়, এটা তো শাকিল। আর শ্রাবণী শাকিলকে বারবার বারণ করছে। আজ 3 দিন হলো তুমি ফিরে এসেছো, অথচ আমার একটুও সময় দিচ্ছ না। আরে পাগলি, জানোই তো অনেক ব্যস্ত আছি। অফিসের কাজ, তার সাথে কারা নীলকে মারতে এসেছিল এটাও তো জানতে হবে। নীল কে মানে? তুমিই তো নীল। আরে সিনেমার স্টাইলে বললাম। ও, এসে থেকেই 2 ভাই বোন, শুধু কাজ আর কাজ। বাসায় যে কিছু কাজ থাকে তার দিকে কোনো খেয়ালই নেই। বাসায় কাজ করার অনেক সময় আছে, কয়েকটা দিন আমায় বাইরে থাকতে হবে। তুমি তো আগে এমন ছিলে না, যতই কাজ থাকুক সব ফেলে আমায় সময় দিতে, আর এখন? দেখো, তখন আমার কোনো চিন্তা ছিল না, আমার চোখে তো কোনো শত্রু ধরা ছিল না, কিন্তু এখন আমায় মারতে চেয়েছে, এখন অনেক কাজ আমার। তখন থেকে তুমিই বলে যাচ্ছ মারতে চেয়েছো। তোমায় কে মেরেছে? তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেটাই আমায় জানতে হবে। কিন্তু প্লিজ আর কয়টা দিন, প্লিজ। ওকে ওকে, যাও। বাবুর খেয়াল রেখো ভাই। কোনো রকমকে জান্নাতকে বুঝিয়ে সুঝিয়ে চলে আসে শাকিল, কিন্তু শাকিলের মনে একটা ভয় কুড়ে কুড়ে খাচ্ছিল। যখন জানতে পারবে আমিও নীল নই, আমি শাকিল, তখন কতটা কষ্ট পাবে নীলের মা। শাকিল এমন একটা পরিবার পেয়ে নিজের পরিচয় ভুলে যায়। ভেবে না সেই পরিবারের একজন, এই বাড়ির একজন ছেলে। নীলের মা তারও মা, কিন্তু সেই ভয়টা বারবার তাকে কষ্ট দিচ্ছে। মন খারাপ করে বাসায় আসে। তখন থেকে দেখছি তোর মন খারাপ, কি হয়েছে বলতো? না, কিছু না। আপুর কাছ থেকে আসার পর থেকে দেখছি তোর মন খারাপ। আপু কি কিছু বলেছে? শ্রাবণী, আর কতদিন এভাবে অন্যের মন নিয়ে খেলতে হবে? আমি আর পারছি না। শাকিল, আর বেশি দিন না, শুধু একবার নীল ভাইয়াকে খুঁজে বের করি, তারপর সব ঠিক হয়ে যাবে। আমাকে ওরা মাফ করবে? আমি না ওই পরিবারকে নিজের ভেবে নিয়েছি। জীবনে কোনোদিন মায়ের আদর পাইনি, কিন্তু ওই পরিবারে যে পেয়েছি। নীল ভাইয়াকে পেলে সবাই আমাদের ক্ষমা করে দেবে, তুই একদম চিন্তা করিস না। এভাবে শ্রাবণী শাকিলকে সান্ত্বনা দিয়ে রাতের খাবার বেড়ে দিয়ে শ্রাবণী তার নিজ বাসায় চলে যায়। শাকিল খাওয়া দাওয়া করে রুমে আসে। বালিশে মাথা দিয়ে দিয়ে তার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। তার মধ্যে থাকে নীলার কথা মনে হতে শাকিলের চোখ দিয়ে পানি পড়ে যায়। খুব ভালোবাসতো তাকে, কিন্তু টোকাই হওয়াতে সে তাকে আর তার ভালোবাসাকে অপমান করে তাড়িয়ে দেয়। নীলার প্রতি একরকম রাগ হয়ে যায় শাকিলের। সে তার কাছে প্রতিশোধ নিতে চায়, তার মন ভাঙার প্রতিশোধ। পরের দিন শ্রাবণীকে শাকিল সব বলে। নীলার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শ্রাবণীকে বলে। শ্রাবণী সব শোনার পর তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। নিজের অজান্তেই শাকিলকে সে ভালোবেসে ফেলে, কিন্তু আজ জানতে পারলো শাকিলের মনে অনেক আগে থেকে একজন ঘর বেঁধে আছে। শ্রাবণী নিজের কষ্টকে আড়াল করে শাকিলকে সান্ত্বনা দেয়। নীলা এটা ঠিক করেনি। ভালোবাসা রং, টাকা পয়সা এসব দেখে হয় না, মন দেখে হয়। আমি তাকে খুব ভালোবাসতাম, জীবন দিয়ে তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমায় সহ আমার ভালোবাসাকে অপমান করছে। কি করতে যাচ্ছিস তুই? তোর কণ্ঠ এমন হলো কেন? আমি ওর সাথে দেখা করব, ওর মুখে টাকা পয়সা ছুঁড়ে মারবো। যেই টাকার জন্য আমার ভালোবাসাকে অপমান করছে, আজ আমি সেই টাকার উপর থাকি, এটা তাকে দেখাতে চাই। কিন্তু শাকিল, সাবধান, তুই ভুলে যাস না তুই এখন নীল হয়ে আছিস। রাজশাহীতে কেউ ঢাকার নীলকে চিনবে না, তুই চিন্তা করিস না। আমি কি যাব? না, তুই এই দিকটা সামলা। আচ্ছা, তবে কয়েকজন গার্ডকে নিয়ে যা। এরপর শাকিল BMW X1 কারটা নিয়ে রওনা হলো। কয়েক মাস পর সেই চিরচেনা শহরে প্রবেশ করলো। এরপর কি হলো সেটা তো আপনারা জানেন।
শাকিল গাড়ি নিয়ে মহল্লায় গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। নীলার সাথে কিছুক্ষণ তর্ক হলো। চলুন আমরা বর্তমানে ফিরি। শাকিল গাড়ির সিটের সাথে মাস্কটা লাগিয়ে দিয়ে এসব ভাবছিল। হঠাৎ কারো ডাকার আওয়াজে শাকিল বাস্তবে ফিরে এলো। চোখ খুলে দেখে শ্রাবণী দাঁড়িয়ে আছে। শাকিল নিজেকে আবিষ্কার করলো ঢাকা শহরে। কিছু সময় লাগলো বুঝে উঠতে যে সে এখন বাসায় এসে পড়ছে। শ্রাবণী শাকিলের এমন ভাব দেখে অবাক হলো। তার চেয়ে বেশি অবাক হলো শাকিলের চোখ দুটো দেখে। শাকিলের চোখ দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। নীল স্যার, আপনি ঠিক আছেন তো? সবার সামনে শ্রাবণী শাকিলকে নীল বলে ডাকে। শাকিলের সাথে যে দুজন গেছিল তারা শ্রাবণীর চাচাতো দুই ভাই ছিল। তারাও জানতো, যদিও কিছুটা সময় আগে জেনেছে। স্যার, আর ইউ ওকে? শাকিল গাড়ির সিটের সাথে মাস্কটা লাগিয়ে দিয়ে এসব ভাবছিল। হঠাৎ কারো ডাকার আওয়াজে শাকিল বাস্তবে ফিরে এলো। চোখ খুলে দেখে শ্রাবণী দাঁড়িয়ে আছে। শাকিল নিজেকে আবিষ্কার করলো ঢাকা শহরে। কিছু সময় লাগলো বুঝে উঠতে যে সে এখন বাসায় এসে পড়ছে। শ্রাবণী শাকিলের এমন ভাব দেখে অবাক হলো। তার চেয়ে বেশি অবাক হলো শাকিলের চোখ দুটো দেখে। শাকিলের চোখ দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। নীল স্যার, আপনি ঠিক আছেন তো? সবার সামনে শ্রাবণী শাকিলকে নীল বলে ডাকে। শাকিলের সাথে যে দুজন গেছিল তারা শ্রাবণীর চাচাতো দুই ভাই ছিল। তারাও জানতো, যদিও কিছুটা সময় আগে জেনেছে। স্যার, আর ইউ ওকে? আই এম ওকে। ভেতরে চলেন। হুম। তারপর শ্রাবণী শাকিলকে ভেতরে নিয়ে এসে বেডরুমে শুইয়ে দেয়। আর এদিকে নীলা শাকিলের এমন আচরণ দেখে পাগলের মতো হাঁ করে দাঁড়িয়ে থাকে। তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আজ পর্যন্ত কেউ ওকে এভাবে অপমান করেনি। রাগে গজগজ করতে করতে উপরে চলে আসে। এদের কাহিনী পাশ থেকে রফিক চৌধুরী দেখতে পায়। রফিক চৌধুরী কেন এখানে, এটা পরে জানতে পারবেন। রফিকের মনে প্রশ্ন জাগে, নীলার সাথে কি শত্রুতা? নীলার সাথে কোনো কথা বলবে নকল নীল? রফিক চৌধুরী সেই বাড়িতে আসলো আর নীলাকে ডেকে কথার ছলে বলে দিল, নীলের সাথে তোমার কি সম্পর্ক? না মানে নীলকে তুমি কেমন করেছিল? এই নীলকে? আর কার কথা বলছেন? না আসলে ওর সাথে কথা বলে তো তাই বললাম আর কি। নীল নাম তো প্রথম শুনলাম। আর কার সাথে কথা বললাম? এটা শুনে রফিক চৌধুরীর মনে বিশাল প্রশ্ন ভিড় জমায়। একটু আগে কার সাথে কথা বললে? ও ও নীল হতে যাবে কেন? ওর নাম তো শাকিল। ও একটা টোকাই। হঠাৎ টোকাই থেকে এমন কিভাবে হলো সেটাই বুঝতে পারছি না। তুমি কি শিওর এটা শাকিল? 100% শিওর। ও তো আমায় প্রপোজ করছিল। তখন তো ওর পাশে যাওয়া যেত না। ওয়াক, কি বিশ্রী গন্ধ! আর আজও কিনা আমায় সবার সামনে অপমান করে চলে গেল। রফিক চৌধুরী নীলার কথা শুনে খুব অবাক হলো। পকেট থেকে ফোন বের করে নীলের ছবি দেখালো। এটা তো শাকিল। না, ওর নাম নীল শিকদার, ঢাকা শহরের টপ বিজনেসম্যান। এটা কি করে হতে পারে? কয়েকদিন আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন এই ছেলেটা এসে বলছে ও নাকি নীল। ও তার মানে নীলের এত সম্পত্তি দেখে লোভ সামলাতে না পেরে এখন নীল শিকদার হয়ে গেছে। নীল আর শাকিলের হুবহু এক দেখ, সেজন্য সবাই শাকিলের কথা বিশ্বাস করে। হুম। তুমি এক কাজ করো, নীলের বাসায় অ্যাড্রেস দিতেছি, সেখানে যাও। হ্যাঁ, আমি তাই করব। ওই ছোট লোকের বাচ্চাকে আমি ছাড়বো না। আমায় হুমকি দেয়, আমায় নাকি এই পথের ভিখারি বানাবে। এবার আমিও ওকে ভিখারি বানাবো। যাও। রফিক চৌধুরী নীলের অ্যাড্রেস দিল নীলাকে। নীলার সাথে সাথে গাড়ি বের করে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। রফিক চৌধুরী তো অনেক খুশি, তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। এবার তার পথে আর কেউ থাকবে না। এদিকে শাকিল মন মরা হয়ে বসে আছে, কিছুই তার ভালো লাগছে না। শ্রাবণী শাকিলের এমন মন মরা দেখে সেও কষ্ট পাচ্ছে। শাকিলের মন ভালো করার জন্য অনেক কিছু করলো, কিন্তু কাজ হচ্ছে না। আই শাকিল, কি? কি হয়েছে? কিছু তো বল। এমন মনমরা হয়ে থাকিস না প্লিজ। নীলাকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল রে। মন খারাপ করিস না, চল আমরা রানীর কাছে যাই, তাহলে তোর ভালো লাগবে। চল। তারপর গাড়ি বের করে শাকিল আর শ্রাবণী চলে গেল রানীর কাছে। ভাইয়া, আপু, কেমন আছেন ভাইয়া? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শোনা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো। রানী, শাকিল আর শ্রাবণী আরো কিছুক্ষণ গল্প করলো। তারপর স্কুলের স্যার কাছ থেকে ছুটি নিয়ে রানীকে নিয়েই রওনা দিল। আচ্ছা আপু, আপনি আমার ভাইয়াকে খুব ভালোবাসেন তাই না? আসলে ঠিক তখনই শাকিলের ফোনটা বেজে উঠলো। শাকিল স্ক্রিনে তাকে দেখে জান্নাতের ফোন। জান্নাত কেন ফোন করলো? তোকে ডাকার জন্য। রানী, তুমি জানতে চেয়েছিলে না আমি ওকে ভালোবাসি কিনা? আমি ভালোবাসলেই কি, তোমার ভাইয়া অলরেডি বুকিং। শ্রাবণী চুপ করে বল, কি করবো? বিশেষ করে কথা বল। আচ্ছা।
শাকিল ফোনটা রিসিভ করলোর সাথে সাথে ফোনের ওপাশ থেকে ভেজা কণ্ঠে জান্নাত বলল, কোথায় যাচ্ছ? রাস্তায়। এক্ষুনি একবার বাসায় আসো। কেন? আসতে বলছি, আসবা। আচ্ছা আচ্ছা, আসছি। ফোন কেটে দিল। শ্রাবণী, জান্নাতকে সব বলতে হবে, নয়তো আমি আর এমন প্যারা নিতে পারছি না। আর কতদিন ওর কাছ থেকে পালিয়ে বেড়াবো? কাজের দোহাই দিয়ে আজ কয়েক মাস হলো পালিয়ে আছি, আর কত? একজন পুরুষ একজন মহিলার কাছে যা চাই সেটাই তো জান্নাত তোকে দিতে চায়, তাহলে পালানোর কি আছে? দেখ, আমি অন্যদের মতো না, আর কারো ইজ্জতের উপর আমার কোনো লোভ নেই। মেয়েদের আমি যথার্থ সম্মান দেই, এমন কথার কোনোদিন বলবি না। সত্যিই তুই সবার থেকে আলাদা। আজকের দুনিয়ার মেয়ের দেহ পাবার জন্য প্রেম ভালোবাসা হয়। ওসব কথা রাখ, এবার বল কখন বলবি জান্নাতকে? আপুকে সামলানো খুব মুশকিল হবে রে। আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আগে চল, কি জন্য ডাকলো? জানিস আজকে জান্নাতের কণ্ঠ কেমন অন্যরকম লাগলো। এমনি হয়তো। শাকিল আর কথা বললো না, মন দিয়ে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর নীলের বাসার সামনে এসে দাঁড়ালো। বাড়িটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে, কোনো আওয়াজ শব্দ কিচ্ছু নেই। শাকিল গাড়ি থেকে বের হতেই পকেট থেকে লকেটটা পড়ে গেল, যেটা শাকিল জন্মের পর থেকে গলায় পড়ে আছে। এখন আর তেমন পড়ে না, তাই পকেটে রাখে। ভাইয়া, তোমার লকেট? হুম। আগে তো এটা গলায় থাকতো, আজ হঠাৎ পকেটে কেন বলো তো? গলায় তেমন আর পড়ি না। বড় লোক হয়ে তোমার আম্মুকে ভুলে গেলা? কি বলছিস? গলায় পড়ো বলছি। আচ্ছা, পড়লাম। এবার ভেতরে চল। তারপর তিনজনে গেট দিয়ে সোজা ড্রয়িং রুমে ঢুকে পড়লো। ঢুকে তো অবাক হলো, সবাই মন মরা হয়ে দাঁড়িয়ে আছে। শাকিল ভিতরে যেয়ে ধরলো, তখন জান্নাত শাকিলের কাছে আসলো। শুকনো মুখে শাকিলের দিকে তাকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। শাকিল গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপু, কি করছো? চুপ, ওর মুখে আমায় আপু ডাকবি না। কি বলছো? হ্যাঁ, ঠিক বলছি। কত টাকা লাগতো তোদের? হ্যাঁ, কত টাকা? আমায় বলতি, আমি দিতাম। দরকার হলে নীলের সব সম্পত্তি দিয়ে দিতাম। তোরা তো এই জন্যই এসেছিস। আপু, কি বলছো? এখন ন্যাকামো করে লাভ নেই। কি হয়েছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর ওকে মারলে কেন? কিচ্ছু জানিস না, তাই না? হুম। একজন রাস্তার টোকাই এনে আমাদের নীল বানালি, আর আমার সব বিশ্বাস করে নিব, এটাই তো ভেবেছিলি, তাই না? টোকাই? এই আমার সামনে দাঁড়িয়ে আছে নকল নীল, শাকিল খান, একজন টোকাই। আর আমাদের এগুলো সম্পত্তির লোভ সামলাতে না পেরে তোরা দুজন এমন জঘন্য কাজে নেমে পড়েছিস। আরে কি বলছো? ওই নীল? না, ও নীল নয়। ও যে নীল স্যার নয়, এর প্রমাণ কি? আছে, এই দেখ। এই শাকিলের ভাই যেদিন মরে সেদিন টিভিতে শাকিলের ফটো দেখা গেছে। এই ভিডিও দেখে শ্রাবণী তো একদম পাথর হয়ে গেল। এবার তো সত্যি সত্যি প্রমাণ হয়ে গেল। তোরা মানুষ না, তোরা জানোয়ার। না হলে একজনের দুঃখে ভরা মানুষের সাথে এমন খেলা খেলতেই না। শাকিল আর শ্রাবণী চুপ করে দাঁড়িয়ে আছে। এই টোকাই, বল কি জন্য এমন করলি? কত টাকার দরকার বল? ওর কোনো দোষ নেই, আমার বলাতেও করেছে। তোরা তো ভালোই অভিনয় করতে পারিস। বাহ বাহ। লোকে বলে পর কোনোদিন আপন হয় না, আজ এই কথার মানে বুঝলাম। আপু, তোমাদের ভালোর জন্যই আমরা এসব করেছি। কি ভালো করবি? স্বামী হারিয়ে আধমরা ছিলাম, ছেলে হারিয়ে এক মা আধা মরা ছিল। তোরা তো আমার পুরোই মেরে দিলি। নীল ভাইয়া বেঁচে আছে। থাক, আর অভিনয় করতে হবে না। এবার অন্তত মরা মানুষটাকে ছেড়ে দে। আপু, কি বলছো? ভাইয়া পড়েনি? বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস তো করেছিলাম, সেই জন্য তো আজ এই অবস্থা। এবার বিশ্বাস করলে না জানি খবরে পৌঁছতে হয়। কিন্তু নিজের বোনের জায়গাটা তোকে দিয়েছিল, কখনো পর ভাবিনি। সবসময় তোর পাশে ভাই হিসেবে থেকেছে। আর আজ সেই লোকটা চলে যাবার পর তুই তার পরিবার আর তার সম্পদ নেওয়ার জন্য কি উঠে পড়ে লাগলি, মিথ্যে অভিনয় করলি। এটাই কি ছিল তার প্রতিদান? আপু, আমাদের কথাই বিশ্বাস করো। মানছি নীল নকল, হ্যাঁ, ওর নাম শাকিল খান, ও একটা টোকাই। ওকে আমি এখানে এনেছি, আমি ওকে নীল বানিয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমাদের কোনো খারাপ মতলব ছিল না, আর নেই। তাহলে কি জন্য করলি? আমরা তোমাদের ভালোর জন্যই করেছি, নীল ভাইয়াকে বাঁচানোর জন্য করেছি। এবার অন্তত মিথ্যে বলা বাদ দে। আপু, আমি মিথ্যে বলছি না। প্লিজ, আর বিশ্বাস করতে বলিস না, আমরা মরে যাব। শ্রাবণীর বলার মতো আর কিচ্ছু রইল না। জানাত আর নীলের মা এদের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। নীলের মা ছেলের সুখে জ্ঞান হারালো। সবাই মিলে ধরে রুমে নিয়ে গেল। নীলের মায়ের এমন অবস্থা দেখে শাকিলের চোখ দিয়ে পানি চলে আসলো। শাকিল কোনোদিন মায়ের আদর পায়নি, প্রথম পেয়েছে এই মানুষটার আদর। এই মানুষটাকে প্রথম মা বলে ডেকেছে। শাকিল নীলের মায়ের কাছে যাবে এমন সময় জান্নাত পথ আটকালো। থামেন, আপনি আমার মাকে ছোবেন না। আজ আপনার জন্য আমার এই অবস্থা। আমার জন্য?
হ্যাঁ, আপনার জন্য। আপনি এখানে থাকলে হয়তো সে আর বাঁচবে না, সাথে আমরাও। তাই হাত জোর করে বলছি, চলে যান প্লিজ, চলে যান, আপনার পায়ে ধরছি। শাকিলা কিছু বলল না। রানীকে নিয়ে চলে আসলো, সাথে শ্রাবণীও আসলো। শাকিল চোখ ভরা পানি নিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় আসলো। রানীকে নিয়ে ওখানে বসে পড়লো। শ্রাবণী শাকিলের পাশে এসে বসলো। সরি, আপনি কেন এখানে? লাথি খাবি? তুই যেখানে আমিও সেখানে। তুই চলে যা, আমরাও আবার সেই রেল লাইনের পাশে চলে যাব। আমাকে নিয়ে যাবে প্লিজ? কেন? আমি তোকে ছাড়া বাঁচবো না, আমিও তোর সাথে থাকবো, প্লিজ নিয়ে চল। না, আমি একজন টোকাই, আর আমার সাথে গেলে তোর সব সুখ হারিয়ে যাবে। তার চেয়ে বরং তুই এখানেই থাক। এখানে থাকলে আমি তিলে তিলে মরে যাব। যাদের আপন ভেবেছিলাম তারাই তো বুঝলো না। তোর বাবা মার কাছে যা। অত কিছু জানি না, আমি তোর সাথেই থাকবো। জেদ করিস না। আমি জানি তুই নীলকে ভালোবাসিস, আমি জানি তুই নীলাকে ভালোবাসিস, তাই হয়তো আমায় তোদের মধ্যে নিতে চাস না। আমি কথা দিচ্ছি, আমি তোদের মাঝে কোনো বাধা হয়ে দাঁড়াবো না। ওকে আমি ঘৃণা করি। ওর মতো মেয়ে ভালোবাসা মানে টাকা বুঝে কে? শাকিলা শ্রাবণী এমন করে কথা বলছিল, হঠাৎ শাকিলার ফোন বেজে উঠলো। হ্যালো মিস্টার নকল নীল। কে বলছেন? নীল? চিনলেন না? কয়েক ঘন্টা আগে তো হুমকি দিয়ে গেলেন। নীলা? বাহ, ভালোই তো চিনেছেন। বেঈমানকে কখনো ভুলতে নেই। তা আমায় তো বললেন আমায় নাকি পথের ভিখারি বানাবেন। এখন তো তুই পথের ভিখারি। 1 ঘন্টার মধ্যে আসল নীল, নকল নীল সব শেষ। শাকিল কথা না বলে ফোন কেটে দিল। কি বললো? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, নীলা কেমনে জানলো আমি এখানে নীল হয়ে আছি, আর অ্যাড্রেস কেমনে পেলো? তাই তো কোনো খবরও তো তোর কথা লেখা নেই, আমি বারণ করেছি। নিশ্চয়ই এতে নীলের আশেপাশে কারো হাত আছে। আচ্ছা শ্রাবণী, নীলের সকল শত্রুর পরিবারের পিক দেখাতে পারবি, মানে ডিটেলস? প্রথম রফিক চৌধুরী, তাকে এখানেই পরিবার বলতে কেউ নেই। মানে রফিক একাই থাকে। পরিবার বলতে তো কেউ না কেউ অবশ্যই আছে। তুই আমার জানা মতে নেই। ভালো করে খোঁজ নে তো। আচ্ছা তারা, আমি রফিকের পিএকে ফোন করি, আগের প্রজেক্ট নিয়ে কথা হতো। আচ্ছা। শ্রাবণী রফিকের পিয়ের সাথে কথা বলে। হ্যাঁ, তোর ধারণা ঠিক, রফিকের পরিবার আছে, আর সেটা এখানে নয়, রাজশাহী থাকে। রাজশাহীতে? ওর পরিবারের সকলের পিক দিতে বললাম, এই তো এসে গেছে। শ্রাবণী ফোন থেকে রফিকের পরিবারের পিক দেখালো শাকিলকে। শাকিল এটা দেখে তো অবাক। এরা কারা? এটা রফিক, পাশেরটা ওর স্ত্রী, তার পাশেরটা ওর মেয়ে। নীলা? এটাই নীলা? হ্যাঁ, তার মানে নীলা রফিকের মেয়ে, আর এস রফিকের প্ল্যান। নীলার পাশে এই ছেলেটাকে? আমি বললে বিশ্বাস করবি না, তাই থাক। বল। ওটা ওর বর। কি? 2 বছর আগে ওদের বিয়ে হয়েছে। ওর বর দেশের বাইরে থাকে, সামনের বার দেশে ফিরবে। দেখ, মিথ্যা বলা বন্ধ কর। আমি তো তোকে বললামই, আমি বললে তোর বিশ্বাস হবে না। একটা মেয়ে এতটা নিচে নামতে পারে? নীলা তো হেব্বি ভালো, তাই না? ওসব বাদ দে। নীলা বলল আসল নীল আর নকল নীল সব শেষ, এর মানে কি? নীল কোথায় আছে এটা হয়তো নীলা জানে। রাইট, এক কাজ কর, ট্যাব বের করে নীলার লোকেশন ট্যাগ কর। 1 মিনিট। শ্রাবণী ল্যাপটপ বের করে নীলার নাম্বার থেকে নীলার লোকেশন বের করলো, আর তা অনুযায়ী সামনে এগোতে লাগলো। রানীকে শ্রাবণীর বাসায় রেখে আসলো। আস্তে আস্তে শাকিল আর শ্রাবণী এমন জায়গায় এসে পড়লো যেটা দেখে শ্রাবণী খুব অবাক হলো। শাকিল, এটা তো নীল স্যারের পুরনো ফ্যাক্টরি। মানে? অনেকদিন আগে এটা বন্ধ হয়ে গেছে। নীল ভাই এখানে কাউকে আসতে দিত না। কেন? একবার এখানে এক শ্রমিক এসেছিল আর এক বিষাক্ত সাপের কামড়ে দেয়, তখন লোকটা মারা যায়। তারপর থেকে এখানে সবাইকে আসতে নিষেধ করা হয়েছে। কিন্তু নীলা এখানে কি করছে? ভেতরে চল, তাহলেই দেখতে পাবি। তারপর শাকিল আর শ্রাবণী আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলো। মাঝখানে আসতে হঠাৎ করে চারপাশ থেকে ঘিরে ধরা অনেক গুন্ডা। সামনে থেকে হাসতে হাসতে বেরিয়ে আসে রফিক চৌধুরী আর তার মেয়ে নীলা। ভেবেছিলাম পোশাকের সাথে সাথে তোর বুদ্ধিটাও পাল্টে গেছে, কিন্তু এখন তো দেখছি আর একা তুই মাগের বোকার মতো মতোই সেই বোকা রাস্তায় আছিস। পথ ধরে কি বলতে চাস তুই? আর তুই তুই হয়তো বোকার ভেবেছিস মতো সেখানে সেই তোর নিজের বুদ্ধিতেই আসছিস, কিন্তু এটা একান্ত ভুল ধারণা। আমরা তোকে এখানে আনছি। আমাদের প্ল্যান অনুযায়ী নীলা তাকে ফোন করে, তার সাথে কথা বলে, তার হাতে একটি রাস্তা তুলে দেয়, আর তুই বোকার মতো সেই রাস্তা ধরে মৃত্যুর মুখে হাজির হলি। মানে? জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আজ কার মৃত্যু আছে সেটা একমাত্র আল্লাহ জানে। আজ তোর মৃত্যু আমার হাতে, তার সাথে তোর সেম চেহারার অধিকারীও। নীল কোথায়? মারেনি, কারণ ওকে মারে আমাদের কী লাভ, বরং আমাদের হাতে থাকলে লাভ। তাই না মেরেই সবার কাছে নিয়ে দিছি, শুধু একটা স্বাক্ষরের অপেক্ষা। স্বাক্ষর কি করবি? নেওয়া কমপ্লিট। এখন নীল সিদ্ধারের সব সম্পদের মালিক আমি। এবার তোকে ছেড়ে দে। ছাড়লে কেমন হবে? তোরা তো আমার সব রূপ দেখে ফেলছিস।
তোদের তো ছাড়া যাবে না। কি করতে চাচ্ছিস তুই? ফোন। রফিক চৌধুরী পকেট থেকে ফোন বের করে সাংবাদিককে ফোন করে বলল, আজকের ব্রেকিং নিউজ, নীল শিকদারে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। এই কাগজপত্র সব আমার কাছে। ফোন কেটে দিল। বস, আপনার মাথায় এত বুদ্ধি? আমায় তো মেরেই ফেলবেন। তার আগে আমায় একটা অটোগ্রাফ দিবেন প্লিজ প্লিজ, তাহলে আমি ধন্য হব। হ্যাঁ অবশ্যই। শাকিল একটা কাগজ নিয়ে রফিকের সামনে ধরল আর রফিক চৌধুরী কলম বের করে তাদের স্বাক্ষর করে দিল। আপনি কত মহান। হেসে নে, মন খুলে হেসে নে। এবার কি হবে? আমাদের হাত থেকে তো সব চলে গেল। নীল ভাইয়াকে কি করে বাঁচাবো? একটু ওয়েল করছো না? মরার জন্য ওয়েট করো, তারপর সব ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা আমাদের নয়, এবার তোর হবে। মানে? এবার টিভি চালু কর। রফিক চৌধুরী তাড়াতাড়ি রিমোট হাতে নিয়ে টিভি অন করলো। আর শ্রাবণী সহ রফিক আর তার লোকেরা সবাই অবাক হলো, এমনকি নীলা। আজকের ব্রেকিং নিউজ, শহরের টপ বিজনেসম্যান নীল শিকদারের খুনিকে পাওয়া গেছে। এতদিন পর সে মুখ তুলে দাঁড়িয়েছে। এখন নীলের সমস্ত সম্পত্তি তার নামে দাবি করছে। তার বক্তব্য হচ্ছে নীল তার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়েছে। সে আর কেউ না, সেটা হচ্ছে শহরের দ্বিতীয় টপ বিজনেসম্যান রফিক চৌধুরী। হ্যাঁ, আমরা সকলেই জানি তারা একে অপরের শত্রু। একজন লোক তার সব থেকে বড় শত্রুকে কি করে সম্পত্তি দিতে পারে? আর নীলের পরিবার ছিল, তার ছেলে ছিল, মা স্ত্রী সবাই ছিল। আদালতের মত অনুযায়ী নীল তার সমস্ত সম্পত্তি তার পরিবারের যে কোনো একজনের নামে রাখছে। নীল মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তি তার পরিবার পাবে, ইত্যাদি ইত্যাদি। এটা শুনে তো রফিকের কপালে চোখ উঠে গেল। কি রে, সব কিছু ঠান্ডা লাগছে তো? এটা কি করে সম্ভব? সব কিছুই সম্ভব বস। কি করে করলি তুই এটা? নকল নীল হয়ে যখন থেকেছি তখন তো নীলের নকল স্বাক্ষরটা পারা তো স্বাভাবিক, আর আমিও পারতাম। যখন জানতে পারলাম তার সম্পত্তির দিকে তোর চোখ, তখন আমি কাউকে না বলে নীলের সমস্ত সম্পত্তি তার পরিবারের নামে করে দিই। আর স্বাক্ষরের তারিখ ঠিক দিই কয়েক মাস আগের। এটা যে করেই হোক আদালতে পৌঁছালাম, আর সাংবাদিককে বললাম যে নীলের সম্পত্তি নিজের বলে দাবি করবে সেই নীলের খুনি। তারপর বাকি কাজটা তো তুই করলি। শাকিল, এটা তুই কি করলি? কখন? আমি তো তোর সাথে সবসময় ছিলাম। আমি এটা কাউকে বলতে চাইনি, তোকেও না, শুধু নীলের কথা ভেবে। সরি রে। তোদের কাউকে ছাড়বো না। অলরেডি পুরো শহর জেনে গেছে তুই নীলের খুন করেছিস। করিনি, তবে করব। এই কে আছিস? ওকে মার। সবাই জেকে মেরে আসতেই হঠাৎ বাইরে প্যাপু আওয়াজ আসলো। সবাই থমকে দাঁড়ালো। পুলিশ কিভাবে টের পেল? তুই আমাদের না, পুলিশদের ডেকেছিস। তোর মেয়ে আমায় লোকেশন দিয়েছে, আর আমি সেটা সরাসরি পুলিশের হাতে দিছি। ভালো হয়নি বল? তোকে তো আমি। মিস্টার নীলা, এরপরেও কি বলবেন যে আমাদের বুদ্ধিটা পাল্টায়নি? ম্যাডাম, বেইমানের দুনিয়ায় কি করে বাঁচতে হয় এটা আমি জেনে গেছি। তাহলে ডায়লগ পরে মারিস, ওদের সাথে তো আমাদেরও ধরবে। আমাদের নামে কেস আছে, নকল নীল সাজার। তাহলে দেখছিস কি, লুকিয়ে পড়। শাকিল শ্রাবণীর হাত ধরে ফ্যাক্টরির ভিতরে লুকিয়ে গেল। রফিক পালাবে এমন সময় পুলিশ ভিতরে চলে এলো। রফিক সহ তার চেলাদের হাতে অস্ত্র দেখে সন্দেহ করে অ্যারেস্ট করলো। শাকিল আর শ্রাবণী এবার বের হলো। পুলিশ তো চলে গেল, এবার ভাইয়াকে কোথায় পাবো? আর এই ফ্যাক্টরিটা ভালো করে খুঁজে দেখ। তারপর শ্রাবণী আর শাকিল পুরো ফ্যাক্টরি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসলো। হঠাৎ শ্রাবণী শাকিলকে ডাক দিল। শাকিল তাড়াহুড়ো করে এসে দেখে নীলকে একটা বেঞ্চের সাথে বেঁধে রাখছে। শাকিল খুলতে গেল, তখনই শ্রাবণী শাকিলের হাত ধরে নিল। থাম, আমি কিছু একটা শব্দ পাচ্ছি। শাকিল মোবাইলের টর্চ বের করে দেখে তো মাথা খারাপ। নীলের বুকের সাথে টাইম বোম লাগানো আছে, তাতে সময় মাত্র 1 মিনিট। নীল অজ্ঞান হয়ে আছে। মোবাইল ধর। না শাকিল, তুই যাস না প্লিজ। না, তুই যাবি না। না আর আমার কিচ্ছু হবে না। না, তুই যাবি না। না। উপায় নেই, এখন বোমটা নষ্ট করতে হবে, কিন্তু এতে জীবনের ঝুঁকি আছে। তুই চলে যা। না। তুই কি চাস না নীলের পরিবারে আবার হাসি ফুটুক? জীবনের প্রথম একটা পরিবার পেয়েছিলাম, কিন্তু আজ আমার জন্য তারা কষ্ট পাচ্ছে। আমি আমার জীবন দিয়ে হলেও তাদের আবার হাসি ফিরে দিব। তোর কিছু হলে আমি বাঁচবো না, তাই আমিও তোর সাথে থাকবো। তুই দূরে যা। তোর আর আমার কিছু হলে রানীর কি হবে? না, যাবো না। শ্রাবণী শাকিলের হাত শক্ত করে ধরল। শাকিল মানা করা সত্ত্বেও শ্রাবণী শাকিলকে একা ছেড়ে গেল না। শাকিল এটা দেখে খুব অবাক হলো। শ্রাবণীর প্রতি একটা মায়া জেগে গেল। আমার হাত ছাড়, নয়তো তার কেমনে কাটবো। শ্রাবণী শাকিলের হাত ছেড়ে পেছন থেকে জড়িয়ে ধরল। শাকিল এবার বিসমিল্লাহ বলে লাল আর নীল তারে হাত দিল। মুহূর্তেই রানার কথা মনে হলো। এই বোমার জন্যই রানার মৃত্যু হয়েছে, হয়তো আজ আমারও হবে। এই কথা ভেবে শাকিল চোখ বন্ধ করে 2 তার ধরে একসাথে দিল টান। সাথে সাথে শিরশির করে একটা শব্দ হলো। তারপর আর কোনো আওয়াজ না পেয়ে শাকিল চোখ খুলে দেখে বোমার আলো নিভে গেছে, মানে বোমা বন্ধ হয়ে গেছে। শাকিল এবার বুকে ফু দিয়ে শ্রাবণীর হাতে হাত দিল। শ্রাবণী চোখ খুলে দেখে নীল তার দিকে তাকিয়ে আছে। শ্রাবণী বোমার দিকে তাকিয়ে দেখে বোমা বন্ধ হয়ে গেছে।
এরপর শ্রাবণী আর কিছু না ভেবেই শাকিলকে জড়িয়ে ধরলো। শাকিলও আলতো করে জড়িয়ে ধরলো। এরপর তারা নীলকে খুলে দিল। নীল একবার চোখ খুলে তাকিয়ে আবার অজ্ঞান হয়ে গেল। নীলের ওজন একদম পাতলা হয়ে গেছে, তাই শাকিল নীলকে 2 হাত দিয়ে তুলে নিল। নীলের হাতে যে কাপড় দিয়ে বাঁধা ছিল সেটা দিয়ে শাকিল তার মুখে বাঁধল। এরপর পাশের একটা হাসপাতালে ভর্তি করালো। নার্স নীলকে চিনতে পারছে, সাথে ডাক্তাররাও, তাই তাড়াতাড়ি নীলকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। শাকিল আর শ্রাবণ এসে ফোন দিয়ে নীলের স্ত্রীকে ফোন দিল। শাকিল জানে তার নাম্বার থেকে ফোন দিলে জান্নাত ধরবে না, তাই ডাক্তারের ফোন থেকে দিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি কে এটা পরে জানবেন। আপনার স্বামী মিস্টার নীল শিকদার হাসপাতালে আছে। রং নাম্বার। ঠিক নম্বর বিশ্বাস না হলে এসে দেখে যান। ফোন কেটে দিল। কি করবি এখন? ওদের সন্তানকে ওদের কাছে ফিরিয়ে দিয়ে আমি বিদায় নিব তোদের সবার থেকে। আবার ওই একই কথা, আমি তোর সাথে থাকবো। অনেকক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার শাকিলকে বলল অনেক পরিমাণ নির্যাতন করা হয়েছে, তাই অবস্থা খুবই খারাপ। কথা বলে শাকিল চলে গেল। শাকিল মুখ বাঁধা অবস্থায় নীলের কাছে গেল। নীলকে দেখে মনে হচ্ছে না যে ওকে কয়েক মাস থেকে বন্দি করে রাখছে। চুলদারি মুখ সব একদম আগের মতো, শুধু একটু চেহারার বদল হয়েছে। ঠিক তখনই জান্নাত আর নীলের মা এসে হাজির হলো। এসে দেখে নীল শুয়ে আছে। জান্নাত আর ওর মা ভাবলো হয়তো এটা শাকিল। পাশেই শ্রাবণী দাঁড়িয়ে আছে। একবার ঠকিয়ে মন ভরেনি, আবার শুরু করেছিস? আরে আপু, এটা সত্যি সত্যি ভাইয়া। আমি ভাবতেও পারছি না, মরা মানুষকে নিয়ে তোরা আর কত মিথ্যে বলবি। ভাইয়া মরেনি, এটাই ভাইয়া। প্লিজ এইবার থাম। আপনি এদিকে দেখেন। জান্নাত শাকিলের দিকে তাকাতেই শাকিল মুখ থেকে কাপড়টা সরিয়ে নিল। আমি শাকিল, উনি আপনার নীল, এটাই সত্যি। এটা দেখে জান্নাত আর নীলের মা খুব অবাক হলো। একই মতো দুজন। নীলের মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো, সঙ্গে সঙ্গে নীলকে বুকে টেনে নিল। তখন শাকিল সেখান থেকে চলে আসলো আর সোজা শ্রাবণী বাসায় চলে এলো। জান্নাত আর নীলের মা অনেক খুশি। একটু পর নীলের জ্ঞান ফিরল। মা তুমি, আমি এখানে কেন? মা, রফিক আমায় মেরে ফেলবে। মা, আমি কি করে আসলাম এখানে? বাবা শান্ত হো, ও তোকে কিছুই করতে পারবে না। তুই এখন আমার কাছে আছিস। আমি কি করে আসলাম এখানে? সেটা তো আমরাও জানি না। আমার মতো একটা লোক আমার কাছ থেকে বোমা সরালো, আমায় তুলে নিল, তারপর আর কিছু জানি না। শাকিল? তার মানে শাকিল তোমার বাঁচিয়েছে? শাকিলকে? একদম হুবহু তোমার মতোই দেখতে। মানে? নীলের মনে প্রশ্ন জাগলো। এদিকে শাকিল রানীকে নিয়ে রওনা হলো, সাথে জোর করে শ্রাবণী আসলো। শাকিল সোজা হাসপাতালে আসলো। নীলের রুমে এসে দরজা লাগিয়ে মুখ থেকে কাপড় সরালো। নীল এটা দেখে অবাক হলো। নীল ভাইয়া, সরি, এতদিন আপনার জায়গায় আমি ছিলাম শুধু আপনাকে খুঁজে বের করতে। তবে এটাতে আমার কোনো ক্রেডিট নেই, আছে শত শ্রাবণীর। শ্রাবণী আমায় জোর করে শহরে আনে। সবাই মানতো আপনি মরে গেছেন, কিন্তু শ্রাবণী এটা বিশ্বাস করতো না, তাই আমায় দিয়ে আপনাকে খুঁজতে লেগেছিল। এখন আপনাকে পেয়ে গেছে, তাই আমার কাজ শেষ। আর জান্নাত আপু, আপনার সাথে অনেক অভিনয় করছি, তবে আপনার দিকে কোনো কুনজর দেইনি। মারলে মাফ করবেন, আর আপনার বোনকে বোঝান ও আমার সাথে যাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি একজন টোকাই, আর এত বড় পরিবারের মেয়ে একজন টোকাইয়ের সাথে থাকবে, এটা লোকে কেমনে বলবে? ফলে আপনাদেরই সম্মান নষ্ট হবে। আর আম্মু, সরি, মাফ করবেন, জীবনের প্রথম আপনাকে আম্মু ডেকেছি। নিজের মায়ের জায়গাটা আপনাকে দিয়েছি, এই জন্য একবার আপনার পায়ে হাত দিই প্লিজ। শাকিল নীলের মায়ের পায়ে হাত দিল। তখনই শাকিলের লকেটটা শার্টের ভেতর থেকে বেরিয়ে গেল। দাঁড়াতে সেটা বুকের উপর ঝুলতে লাগলো, আর এটা দেখতে পেলেন নীলের মা। শাকিল চলে যাচ্ছে এমন সময় শ্রাবণী শাকিলের পায়ে পড়ে গেল। প্লিজ আমায় ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া বাঁচবো না। শাকিলের বুকটা ফেটে যাচ্ছে, আর না করতে পারলো না, যদিও শ্রাবণী ভালোর জন্যই না করছিল, কিন্তু আর পারছে না নিজেকে আটকাতে। ভাইয়া, আপু, নাও আমাদের সাথে। শাকিল শ্রাবণীকে তুলে নিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ পেছন থেকে ডাক দিল। শাকিল, জি বলেন। এই লকেট তোর কাছে কি করে? এটা আমার মা, মানে আমার মায়ের দেয়া লকেট। দেখি দেখি, এদিকে আয়। নীলের মা শাকিলের কাছে এসে শার্টের হাত জড়িয়ে ধরল। এই তো, এই তো আমার সেই হারানো শাকিলের চিহ্ন। বাবা, তুই এতদিন কোথায় ছিলি? আমি তোকে কতই না খুঁজেছি। এই লকেট, এই লকেট তোর আর নীলের জন্মদিনে তোর বাবা পরিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা তো আমার কাছেও আছে। সেই দিন তোদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম রাজশাহী, হঠাৎ ঘূর্ণিঝড় এসে সব এলোমেলো করে দেয়, সাথে তোকে আমার কাছ থেকেও কেড়ে নেয়। সারা শহর তোকে অনেক খুঁজেছি,
কোথাও পাইনি। সেই ঝড়ে আমি একটা গর্তে যেয়ে পড়ি। সেখানকার একটা দাদু আমায় তুলে নিয়ে বাঁচান। 3 দিন নাকি অজ্ঞান ছিলাম। দাদু আমায় বলতো, তোকে দেখতেই আমার বুকটা ভরে গিয়েছিল রে। শাকিল ফিরে পেল তার হারানো মাকে আর ভাইকে। জান্নাত পেল তার স্বামীকে। ওদিকে নীলা রফিক চৌধুরীকে থানায় নিয়ে গেল। যখন সবখানে জানাজানি হলো যে নীল ফিরে এসছে, তখন নীল হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিল। নীলের কাছে পুলিশ ফোন করে সন্দেহবশত, আর নীল সব সত্যি বলে। এটা পুলিশ শুনে রফিকের ফাঁসির কথা ভাবলো, কিন্তু নীল বারণ করলো। নীলের কথা অনুযায়ী পুলিশ রফিক চৌধুরীর শাস্তি কমে কয়েক মাস জেল দিল। এদিকে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল নীল। শাকিল, নীল রানী আর জান্নাত তাদের মাকে নিয়ে অনেক সুখী হলো। এই নিয়ে তাদের সংসার ভরে গেল। কয়েকদিন পর শাকিলের সাথে শ্রাবণীর বিয়ে হলো। শাকিল আর নীল দুজন যেহেতু একই, তাই জান্নাত আর শ্রাবণী ঝামেলায় পড়তো, যার ফলে দুজনের চুলের স্টাইল, দাড়ি স্টাইল আলাদা, যেন তারা চিনতে পারে। শাকিল টোকাই থেকে আজ কোটি কোটি টাকার মালিক। শাকিল আর নীল দুই ভাই মিলে তাদের বিজনেস আরও বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর রানীকে এবার আরও একটি বিশাল নাম করা স্কুলে ভর্তি করালো। কয়েক মাস পর রফিক চৌধুরী জেল থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে রফিক সোজা তার অফিসে চলে গেল, কিন্তু দুঃখের বিষয় তাকে সেখানে ঢুকতে দিল না। রফিক চৌধুরীর অফিসে আগের সব কর্মচারী আর নেই, এখন সব নতুন কর্মচারী। এটা দেখে রফিক চৌধুরী খুব অবাক হলো। একজন কর্মচারীকে ডেকে এসবের কারণ জানতে চাইল। কর্মচারী বলল শাকিল স্যারের কাছ থেকে সব জেনে নেবেন। রফিক চৌধুরী কর্মচারীর কথা অনুযায়ী শাকিলকে ফোন করলো। রফিকের অনেক রাগ হলো। শাকিলের কথা শুনে রাগে গজ গজ করে ফোন দিল। শাকিল ফোন রিসিভ করলো। এই শাকিল, এই তুই এসব কি শুরু করছিস? আরে আগের শ্বশুরমশাই যে, আপনারই তো ফোনের অপেক্ষায় ছিলাম। বাজে কথা বাদ দে, আর বল তুই আমার অফিসে এসব কি? হ্যাঁ, আরে আপনি তো মহান, আপনি তো দয়ালু। টোকাইদের দুঃখ দেখতে না পেরে আপনি আপনার এতগুলো সম্পদ তাদের নামে করে দিয়েছেন। কি দয়ালু আপনি। এই কি বলছিস তুই? কি বলছিস? আমি কখন টুকাইদের নামে আমার সম্পত্তি লিখে দিলাম? আহা আহা, কি মানুষ গো আপনি। লোকে সবার সামনে দান করে আর আপনি চুপি চুপি দান করেন। বাহ বাহ। কি বলছিস তুই এসব? আপনার একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? তার মানে তুই? ইয়েস, ওটা তোর কাছে অটোগ্রাফ নেইনি, বরং অটোগ্রাফের নামে দলিলে স্বাক্ষর করে নিয়েছি। তোকে আমি ছাড়বো না। আমায় পরে দেখিস, আগে তুই পিছনে দেখ। রফিক চৌধুরী অবাক হয়ে পেছনে তাকায়। পেছনে তাকিয়ে দেখে অনেক মানুষ ও সাংবাদিক আসছে। এখন তুই নিজেকে সামলা। তুই আমার সাথে বেমানি করলি? ভাগ্য ভালো যে তোর সব সম্পত্তি নেইনি, যেটুকু আছে সেইটুকু বাঁচাতে চাইলে ঢাকা শহর থেকে চলে যা। আর ভুল করেও আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাবি না। আমি আসবো, আবার আসবো, তখন প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ। তখন দেখা যাবে। রফিক চৌধুরী ফোন কেটে দিল। পরের দিন শোনা গেল রফিক চৌধুরী আর ঢাকা শহরে নেই। খবরে ব্রেকিং নিউজ হলো, রফিক চৌধুরী তার এতদিনের কামানো টাকা পয়সা সব টোকাইদের নামে দান করে সে সম্মানের সহিত তার নিজ বাসায় চলে গেছে। এরপর তাদের শান্তি সুখে তাদের জীবন কাটতে লাগলো।